আজকের আলোচনার বিষয় আরাকান আর্মির দখলে চলে গেছে পুরো রাখাইন প্রদেশ। এবার কি চট্টগ্রাম সহ বাংলাদেশ অক্ষত থাকবে? আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস খবর দিয়েছে, মিয়ানমারের রাখাইন প্রদেশ পুরোপুরি দখল করেছে আরাকান আর্মি। মিয়ানমারের সরকারি সেনা পালিয়েছে, স্বয়ং কমান্ডার ধরা পড়েছেন বিদ্রোহী আরাকান আর্মির হাতে। রাখাইন প্রদেশের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ 271 কিলোমিটার বা 168 মাইল সীমান্ত জুড়ে এই মুহূর্তে তীব্র উত্তেজনা। কেন উত্তেজনা সেটা বলছি। রাখাইন প্রদেশের মোট জনসংখ্যা 32 লক্ষের মতো। তার মধ্যে 77% বৌদ্ধ, 21% মুসলমান, আর 1.60% হচ্ছে খ্রিস্টান এবং হিন্দু হচ্ছে মাত্র 0.1%। এই মুসলিমরা রোহিঙ্গা মুসলিম নামে পরিচিত। রোহিঙ্গা শব্দটির উৎপত্তি, এটা আমার মাথায় খুব এসেছিল যে কোত্থেকে শব্দটা এলো, তো কেন তাদেরকে রোহিঙ্গা মুসলিম বলা হচ্ছে, তা যতদূর জানতে পারলাম সেটা জানাচ্ছি। রোহিঙ্গা শব্দটির উৎপত্তি রুইঙ্গা এবং রুয়াং আ এই দুটি শব্দ থেকে। ব্রিটিশ আমলে এই প্রদেশের মুসলিম জনগোষ্ঠীকে এই নামে পরিচয় দেয়া হয়েছিল। রোহিঙ্গারা নিজেদেরকে বলে রুয়া ইঙ্গা। তবে রাখাইন প্রদেশের বৌদ্ধরা এদেরকে এসব কিছু নামে ডাকে না, তারা এদেরকে পরিষ্কারভাবে বলে এরা বাঙালি, এবং এরা এসেছে চট্টগ্রাম এবং তার কাছাকাছি অঞ্চল থেকে, মানে বাংলাদেশ থেকে বাঙালি তারা। আবার এদের ভাষাও কিন্তু আবার বার্মিজের সাথে নয়, অ্যাকসেন্টে কিছু তাদের কাছাকাছি থাকে, কিন্তু অ্যাকসেন্ট ছাড়া সেটা হচ্ছে বাংলা ভাষা এদের। বহু বছর ধরে জাতিগত বিদ্বেষের শিকার হয়ে রয়েছে রোহিঙ্গারা। তার অনেক কারণ, এখানে সে আলোচনায় যাচ্ছি না, এই আলোচনার বিষয় সেটা নয়। এই বিদ্বেষ চূড়ান্ত জায়গাতে পৌঁছয় 2017 সালে, এবং সে বছর 7 লক্ষেরও বেশি, বলা হয় 7,40,000 রোহিঙ্গা দেশ ছেড়ে পালিয়ে আসে বাংলাদেশে। আবার বাংলাদেশ ছাড়াও অন্যান্য জায়গাতেও চলে যায়। সেখান থেকে বেশ কিছু রোহিঙ্গা চোরাপথে চলে আসে ভারতেও। ভারতের জম্মু সহ উত্তরাখণ্ড সহ সারা ভারতে রোহিঙ্গারা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এটাও সত্যি। ভারতের প্রায় সব রাজ্যেই এরা ঢুকে পড়েছে। আর সামান্য কিছু রোহিঙ্গা আবার ওখানে সরকারি সৈন্য, মানে মিয়ানমারের সরকারি সৈন্য, তাদের মদতে ফিরেও গেছে আরাকানে। রোহিঙ্গাদের দেশ থেকে তাড়াতে প্রধান উদ্যোগ যাদের, সেই আরাকান আর্মি একান্তভাবে বৌদ্ধদের তৈরি একটি সংগঠন, যারা মায়ানমারের সামরিক জুন্টা সরকারের সঙ্গে সশস্ত্র সংগ্রামে লিপ্ত বিগত বেশ কিছু বছর ধরে। তাদের সন্দেহ রোহিঙ্গারা এই সামরিক জুন্টার সঙ্গে আছে। একথা সত্যি, মায়ানমার সামরিক বাহিনীতে বেশ কিছু রোহিঙ্গা যোগ দিয়েছে। রোহিঙ্গাদের নিজেদের তৈরি একটা সংগঠন ছিল, যেটা সন্ত্রাসী সংগঠন বলা হয়, তার নাম ছিল আরসা বা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি। তাদের সঙ্গে আরাকান আর্মির বেশ কয়েকবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। আরসা তৈরি করেছেন কিন্তু পাকিস্তানের মদতে এটা তৈরি আরসা 2000, এবং এদের নেতাও ছিলেন পাকিস্তানি। 2017 সাল থেকে আরসা আর রাখাইনের রঙ্গমঞ্চে উপস্থিত নেই, তারা ফিনিশ হয়ে গেছে। এখন রাখাইন প্রদেশ সম্পূর্ণভাবে বৌদ্ধ আরাকান আর্মির অধিকারে চলে এসেছে, এবং এই অধিকারে চলে আসায় সেখানকার অবশিষ্ট রোহিঙ্গা, যারা কিন্তু তাদের সংখ্যা খুব একটা কম নয়, তারাও কিন্তু আরাকান আর বাংলাদেশের মধ্যবর্তী নাফ নদী পেরিয়ে বাংলাদেশে চলে আসবার চেষ্টা করছে। বেশ কিছু ইতিমধ্যে এসে গেছে চোরাগপ্তা পথে, কারণ পাহাড় জঙ্গল চারদিকে আছে। কিন্তু বাংলাদেশ সরকার সীমানায় পাহারা জোরদার করেছে, ফলে আটকে আছে বহু রোহিঙ্গা,
এখন আরাকান সীমান্তে। আর আরাকান আর্মিও কড়া পাহারা বসিয়েছে। তারা নাপ নদীতে চলাচল বন্ধ করে দিয়েছে, বেশ কিছু নৌকো ডুবিয়ে দিয়েছে, কিছু প্রাণহানিও হয়েছে। প্রশ্ন ওঠে, আরাকান আর্মি কেন আটকাচ্ছে রোহিঙ্গাদের? তার একটা বড় কারণ, আরাকান আর্মি মনে করে রোহিঙ্গাদের আড়ালে পালাতে পারে বাংলাদেশ থেকে মিয়ানমার সামরিক জুন্তার হয়ে লড়াই করতে যাওয়া ভাড়াটে সেনা, যারা মায়ানমারের সরকারের হয়ে লড়াই করতে গিয়েছিল আরাকান আর্মির বিরুদ্ধে, বা মায়ানমার সরকারের পুলিশ বা সেনা যারা সামরিক জুন্টার তাদের পরাজয়ের পর এখন হেরে গিয়ে লুকিয়ে আছে রোহিঙ্গাদের সঙ্গে মিশে, তারা যেন দেশ না ছাড়তে পারে, এটাও দেখার জন্যে কিন্তু তারা কড়া পাহারা রেখে দিয়েছে। সুতরাং যে বাংলাদেশ গত কিছুদিন ধরে কলকাতা দখল করবে, বাংলা, বিহার, ঝাড়খণ্ড দখল করবে, ভারতের নর্থ ইস্ট ভাঙবে, তারা তাদের নিজেদের দক্ষিণ সীমান্ত চট্টগ্রাম সীমান্ত ঠিকঠাক রাখতে পারবে কিনা, এমনকি যে সেন্ট মার্টিন নিয়ে এত হইচই, সেই সেন্ট মার্টিন পর্যন্ত তাদের কাছে রাখতে পারবে কিনা, সেই প্রশ্ন কিন্তু উঠে গেছে। এই যখন পরিস্থিতি, তখন অন্তরালে খুব একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। এতক্ষণ যে ভূমিকা করা হলো তার মূল উদ্দেশ্য হলো এই আশ্চর্য ঘটনাটি কেন ঘটলো এবং তার উদ্দেশ্য কি সেটা জানানো। যে কেউ সার্চ করুন আরাকান আর্মির বন্ধু কারা ও শত্রু কারা, এই বিষয়টি দেখবেন বন্ধুর তালিকায় এখন জল করছে পিএলএ বা পিপলস লিবারেশন আর্মির নাম, অর্থাৎ লালচিন এদের অন্যতম পৃষ্ঠপোষক। আর আরাকান আর্মির শত্রুর তালিকায় নাম আছে কার? ভারতের। তবে তার পাশে আবার একটা বন্ধনীর মধ্যে লেখা রয়েছে টিল সেপ্টেম্বর 2024, অর্থাৎ 2024 পর্যন্ত, 24শে সেপ্টেম্বর পর্যন্ত আরাকান আর্মির সাথে ভারতের বন্ধুত্ব ছিল না। কিন্তু সেপ্টেম্বরে এমন কি ঘটলো যে এই বন্ধুত্ব হয়ে গেল, এখন শত্রুতা চলে গেল? ব্যাপারটা অদ্ভুত না? কেন অদ্ভুত? কারণ আরাকান আর্মি নয়, ভারত এতদিন মিয়ানমার সরকারের সঙ্গে সম্পর্ক রেখেছিল, এবং যেটা সবসময় দেশের যে সরকার থাকে সেই সরকারের সাথেই কিন্তু ভারত সম্পর্ক রাখে। আরাকান আর্মিকে সে দেশের সরকার সন্ত্রাসবাদী সংগঠন আখ্যা দিয়েছিল বলে ভারত তাকে বন্ধু করেনি, মান্যতা দেয়নি আরাকান আর্মিকে। কিন্তু গত 24 ঘন্টা আগে রাখাইন ছেড়ে মিয়ানমারের সরকারি সেনা পরাজিত হওয়ার 3 মাস আগে সেই বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হয়ে গেল হঠাৎ। কি করে হলো? কারণ আছে। এই সেপ্টেম্বরে ভারতের ইতিহাসে প্রথমবার একটি সন্ত্রাসী সংগঠনকে আমন্ত্রণ জানানো হলো ভারত সরকারের তরফ থেকে একটি বৈঠকে। বুঝতে পারছেন? মানে কোনোদিন সন্ত্রাসী সংগঠনদের সাথে ভারত সরকার, মানে ভারতের বাইরের সন্ত্রাসী সংগঠন, নিজের দেশের সন্ত্রাসী সংগঠনদের সাথে তো বিভিন্ন সময় তারা মিটিং করেছে, কিন্তু অন্য দেশের সন্ত্রাসী সংগঠনের সাথে ভারত কিন্তু কোনোদিন মিটিং করেনি, এই প্রথম। আপনাদের মনে আছে খালেদা জিয়ার শাসনকালে এই চট্টগ্রাম দিয়ে 10 ট্রাক অস্ত্র পাঠানো হচ্ছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সন্ত্রাসীদের জন্য। সেই অস্ত্র চালান ধরা পড়ে যায়। ওরকম ট্রাক আরো কত গেছে ঠিক নেই, যেগুলো ধরা পড়েনি। বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ মদত ছিল এই অস্ত্র যোগানের পেছনে। কেন ছিল মদত? কারণ ভারতকে খণ্ডিত করা। শেখ হাসিনার আমলে ভারত বিরোধিতা বন্ধ ছিল সরকারি স্তরে, কিন্তু ক্ষমতায় বসার আগেই মোহাম্মদ ইউনূস শুরু করে দিয়ে দিলেন তার ভারত বিরোধিতার যে কথাবার্তা সেগুলো। তিনি বললেন যদি বাংলাদেশ অস্থিতিশীল করা হয় তাহলে ভারতের পশ্চিমবঙ্গ ও 7 সিস্টার্সও ঠিক থাকবে না। বুঝলেন? সেদিনই বোঝা গিয়েছিল এই ভদ্রলোকের সঙ্গে ভদ্র ব্যবহার করে খুব একটা লাভ নেই। সুতরাং ভারত তাকে তার খেলাতেই মাত করতে চেয়েছে।
8ই আগস্ট ক্ষমতায় বসেছেন ইউনূস এবং সেপ্টেম্বরে 1 মাসের মধ্যে আরাকান আর্মির শত্রুর তালিকা থেকে বাদ চলে গেল ভারত। এটা কি ছাপার ভুল, নাকি ভারত সত্যিই কিছু করেছে? এত বড় ব্যাপার কখনো ছাপার ভুল হতে পারে? পারে না। তার মানে কিছু একটা হয়েছে নিশ্চয়। কি হয়েছে বলছি। 24শে সেপ্টেম্বর রয়টার্স সংবাদ সংস্থা দিল্লি থেকে হেডলাইন খবর করল, ইন্ডিয়া এক্সটেন্ডস আনপ্রেসিডেন্টেড ইনভাইট টু মিয়ানমারস অ্যান্টি জুন্তা ফোর্সেস। মানেটা, মিয়ানমারের সামরিক শাসক বিরোধী শক্তিকে ভারতের অভূতপূর্ব আমন্ত্রণ। ভারত আমন্ত্রণকর্তা, আর আমন্ত্রিতরা হলেন ভারত ও বাংলাদেশ সংলগ্ন মিয়ানমারের রাখাইন, চীন ও কাচিন এই 3 প্রদেশে যে বিদ্রোহীরা মিয়ানমার সরকারের সঙ্গে যুদ্ধ করছে তারা। রাখাইন প্রদেশে আরাকান বাহিনী, চীন প্রদেশে চীন ন্যাশনাল ফ্রন্ট আমন্ত্রিত, এই যে সন্ত্রাসী সংগঠন হিসেবে যাদের পরিচিতি, তারা আমন্ত্রিত ছিল এই বৈঠকে। বৈঠক বা সম্মেলন, যেটাই বলুন, বৈঠক বলেই ভালো। কেন এবং কি উদ্দেশ্যে ডাকা হয়েছে এই বৈঠক, সে সম্পর্কে কিন্তু ভারত সরকার একদম চুপ। রয়টার্স লিখেছে, ভারত কেন এই বৈঠক আহ্বান করেছে সেটা একদম স্পষ্ট নয়। রয়টার্স ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে প্রশ্ন করেছিল এই বিষয়টি নিয়ে। তিনি জবাব দেন, ভারতের আর্থিক, কারিগরি ও সব রকমের সহায়তায় ভারতের দ্বারা তৈরি হচ্ছে বেশ কিছু প্রজেক্ট মায়ানমারে। সেগুলোর কাজে যাতে কোনো প্রতিবন্ধকতা না হয় তার জন্যই এই বিশেষ বৈঠক। কিন্তু সত্যি কি এইটুকুই কারণ? কারণ এর চেয়ে অনেক বড় আকারের ভারতের প্রজেক্ট ছিল আফগানিস্তানে। সেখানে কিন্তু তালিবান শাসকদের সাথে, তালিবানের সাথে যখন গোলমাল চলছে, লড়াই চলছে, এবং তালিবানের দখলে যখন চলে গেল সেখানকার দেশ, তখন কিন্তু বিদ্রোহীদের সঙ্গে, মানে তালিবানের সঙ্গে সরাসরি কোনো আলোচনায় বসেনি ভারত সেই ট্রানজিশনের সময়টায়। তাহলে এবার কেন অন্যরকম হলো? অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে পাওয়া খবর হলো, এই বিদ্রোহীদের সঙ্গে সমঝোতা হয়ে গেছে ভারত সরকারের। সমঝোতা অনুযায়ী, এটা কিন্তু লিখিত সমঝোতা নেই, এগুলো যেগুলো বাইরে চলে আসছে যে খবরগুলো, জানি না ওদের সাথে কোনো লিখিত এগ্রিমেন্ট হয়েছে বলে খবর কিন্তু নয়। সেখানে সমঝোতা অনুযায়ী কুকি চীনরা তাদের নিজেদের জন্য আলাদা রাষ্ট্র করবে। মিয়ানমারের চীন প্রদেশের এবং কাচিন এর সঙ্গে যুক্ত হবে বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনের খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান এই সমস্ত জেলাগুলো। কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট মিজোরামকে বাদ রাখবে এই প্রস্তাবিত রাষ্ট্র থেকে। বদলে তো তারা ভারতকেও তো কিছু দিতে হবে। ভারত তাদের শত্রু বিবেচনা করবে না। এই শব্দের, এই কথার মানে যেভাবেই ধরুন না কেন, শত্রু বিবেচনা না করলে তার উল্টো হয় বন্ধু বিবেচনা করা। আর বন্ধু বিবেচনা করলে বন্ধুর সাথে, বন্ধুর দরকারে নিজেদের এগিয়ে যাওয়া, সেটাও একটা অবশ্যই তারও একটা লক্ষ্য থাকে, সেটাও একটা কারণ থাকে। আর আরাকানের বিদ্রোহীরা, তাদের সাথে কি কথাবার্তা হয়েছে? বিদ্রোহীরা বলেছে তারা চট্টগ্রামের ওপর দাবি করবে না। চট্টগ্রামের বিষয়ে ভারত যে সিদ্ধান্ত নেবে তারা সেই সিদ্ধান্তের পক্ষেই থাকবে। তবে সেন্ট মার্টিনস দ্বীপের দখল তারা চায়। এই দাবি তাদের অনেক দিনের। মনে রাখতে হবে, কয়েক বছর আগে অতর্কিত আক্রমণে এই দ্বীপটিকে কিন্তু দখল করে নিয়েছিল মিয়ানমার সেনা, তবে বেশি দিনের জন্য নয়। হাসিনার বাংলাদেশ সেনা তাদের মেরে ভাগিয়ে দেয়। মিয়ানমারের প্রায় 600 সেনার কিন্তু মৃত্যু হয় তখন। সুতরাং যেটা সিদ্ধান্ত হয়েছে,
এই সমঝোতায়, তা হলো চট্টগ্রামকে চট্টগ্রাম ডিভিশন একবার পুরোটাই বলি, বাংলাদেশ থেকে মুক্ত হলে আরাকান আর্মি সহজেই সেন্ট মার্টিন পেয়ে যাবে। এসব কথাবার্তা বা চুক্তি যেটাই বলুন না কেন, ভারত সরকার একেবারে চুপ। তবে মিয়ানমারের বিদ্রোহীদের সঙ্গে সম্পর্কের ভিত্তি যে আমূল পাল্টে গেছে, শত্রু থেকে বন্ধু হয়েছে, আরাকান আর্মি যে ভারতের বন্ধু হয়ে গেছে, তা মাত্রই কয়েক মাসের মধ্যে আমাদের ইউনূস সাহেব ক্ষমতায় বসার ঠিক পরেই সেটা স্পষ্ট হয়েছে। এখন ভারত কিন্তু সরাসরি নিজের থেকে কিছু আগ বাড়িয়ে বলছে না, কিন্তু কিছু ঘটনার পরম্পরা যেদিকে নির্দেশ করছে তাতে বোঝা যাচ্ছে যে ভারত বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্ত কিন্তু ইতিপূর্বে কোনোদিন নেয়নি। দুঃখের কথা, ফেনীর চিকেন নেক কেটে দিলে, ফেনীতে যে চিকেন নেক সেটা কেটে দিলে চট্টগ্রামে থাকা বাংলাদেশি সেনা কোন দিকে পালাবে সেটা সমস্যা। কিন্তু ভারত বলছে, ভারত নিরুপায়। যেভাবে পাকিস্তান জাহাজ পাঠানো শুরু করেছে তাতে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেয়া, বাংলাদেশের কাছ থেকে নিয়ে নেওয়াটা খুব দরকার মনে করছে। কারণ বাংলাদেশে যদি শত্রু সরকার থাকে, চট্টগ্রাম কিন্তু ভারতের কাছেও আর শত্রুর হাতে রাখা যায় না। এটা কিন্তু আলোচনায় উঠে আসছে চতুর্দিকে। পরিণামে ওখান থেকে যদি চট্টগ্রাম বন্দর যদি বাংলাদেশের না থাকে, তাহলে পরিণামে বাংলাদেশ হয়ে যাবে আর এক নেপাল। বেরোবার রাস্তা নেই, সব দিকেই ভারত এসে যাবে। কি যে হবে তখন, এটা করতে যে খুব দেরি করবে ভারত, সেটাও কিন্তু মনে হচ্ছে না। ট্রাম্প সাহেব বসার আগেই অপারেশন হয়ে যাবে, কারণ ইমার্জেন্সি সিচুয়েশনে ইমার্জেন্সি ব্যবস্থাই নিতে হয়। এই কথাটা কিন্তু দিল্লির ওপর তলায় খুব চলছে। সেই জন্যই বলছি, ট্রাম্প সাহেব বসার আগেই কিন্তু এই ব্যাপারে সিদ্ধান্ত হয়ে যাবে এবং কাজ কমপ্লিট হয়ে যাবে। দেখা যাক জল কোথায় গিয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত।